হ্যালো, আমার বিশেষ শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ওয়েলকাম। আজকে স্টেজ ফোবিয়া অডিও স্টোরি চ্যানেল থেকে তোমাদের জন্য একটি বিশেষ নিবেদন। হেমেন্দ্র কুমার রায় রচিত জয়ন্ত মানিক সমগ্র থেকে একটি গল্প। গোয়েন্দা কাহিনীর লেখক হিসেবে যে সমস্ত চরিত্রগুলি হেমেন্দ্র কুমার রায় সৃষ্টি করেছেন সেগুলোর মধ্যে থেকে বেশ জনপ্রিয় জুটি হলেন জয়ন্ত মানিকের জুটি। তার গোয়েন্দা কাহিনীগুলির নায়ক জয়ন্ত মানিক। হেমেন্দ্র কুমার রায়ের কাহিনীতে শখের গোয়েন্দা জয়ন্ত মানিক ও তাদের বন্ধু সুন্দরবাবুকে একত্রিত করে পেশ করেছেন পাঠকের সামনে। এই অ্যাডভেঞ্চার কাহিনীগুলি বেশ রোমাঞ্চকর। জয়ন্ত হলো মূল গোয়েন্দা আর তার সাগরেদ ছিল মানিক। তারা দুই বন্ধু, একই বাড়িতে থাকে। হেমেন্দ্র কুমার রায়ের লেখা থেকে জানা যায় যে জয়ন্তের বয়স 21-22-এর বেশি হবে না। তার লম্বা চেহারার জন্য তাকে বয়সের চেয়ে একটু বড় দেখায়। মানিক বা মানিকলাল বয়সে জয়ন্তের চেয়ে 2-1 বছরের ছোট। দুজনেই অবিবাহিত, অর্থ সম্পত্তির অভাব নেই, নিজের বাড়িতেই লাইব্রেরি, ল্যাবরেটরি সবই আছে। গোয়েন্দাগিরি এদের শখ। এদের বুদ্ধি এতটাই প্রখর আর সাহস এতটাই প্রবল যে পুলিশ যখন কোনো অপরাধের তদন্ত করতে নেমে হাল পায় না, তখন পুলিশ অফিসার সুন্দরবাবু আসেন জয়ন্তের সাহায্য প্রার্থী হয়ে। জয়ন্ত মানিক সিরিজের কাহিনীতে অবিচ্ছেদ্য মজাদার চরিত্র সুন্দরবাবুর। হেমেন্দ্র কুমার নিজস্বতায় উজ্জ্বল। আজকে সেইগুলোর মধ্যে থেকেই একটি কাহিনী শুনে নেওয়া যাক। জয়ন্ত মানিক সমগ্র খণ্ড 1 থেকে হেমেন্দ্র কুমার রায় রচিত আজকের গল্পটির নাম হল জয়ন্তের প্রথম মামলা। বইটির সম্পাদনা করেছেন সমুদ্র বসু। আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায়। আমার বন্ধু জয়ন্ত গোয়েন্দাগিরি করে এখন যথেষ্ট যশস্বী হয়েছে। সে যে কত মামলার কিনারা করেছে তার আর সংখ্যা হয় না, কিন্তু তার প্রথম মামলার কথা আজ পর্যন্ত লিপিবদ্ধ করা হয়নি। মামলাটি যদিও বিশেষ অসাধারণ নয়, তবু তরুণ বয়স থেকেই সে যে কীরকম আশ্চর্য পর্যবেক্ষণ শক্তির অধিকারী ছিল, আমার এই কাহিনীর ভিতর দিয়ে তার উজ্জ্বল পরিচয় পাওয়া যাবে। আমি আর জয়ন্ত তখন 3rd ইয়ারের ছাত্র। সে যে ভবিষ্যতে একজন বিখ্যাত গোয়েন্দা হবে জয়ন্ত তখনও একথা জানতো না বটে, কিন্তু সেই সময় থেকেই দেশ বিদেশের অপরাধী বিজ্ঞান, নামজাদা গোয়েন্দা ও অপরাধীদের কার্যকলাপ নিয়ে দস্তুর মতো মস্তিষ্ক চালনা শুরু করে দিয়েছিল। সময়ে সময়ে অতি তুচ্ছ সূত্র ধরে সে এমন সব বৃহৎ বৃহৎ তথ্য আবিষ্কার করত যে আমরা তার সহপাঠীরা বিস্ময়ে অবাক না হয়ে পারতুম না। একটি বৈকাল জয়ন্ত ও আমি গোলদিঘিতে পায়চারি করছি। এমন সময় তপনের সঙ্গে দেখা। সেও আমাদের কলেজের 3rd ইয়ারের ছাত্র, বনিয়াদি বংশের ছেলে। তার পূর্বপুরুষেরা আগে বিপুল সম্পত্তির মালিক ছিলেন। তাদের আধুনিক অবস্থা ততটা উন্নত না হলেও এখনও তারা ধনবান বলে পরিচিত হতে পারেন। আজও তাদের বাড়িতে দোল উৎসবে সমারোহের অভাব হয় না। জয়ন্তকে দেখেই তপন বলে উঠল, আরে তোমাকেই খুঁজছি যে। জয়ন্ত শুধালেন, আমাকে খুঁজছো কেন? একটা হেয়ালির অর্থ জানতে চাই। কিরকম হেয়ালি? আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে। গুরুতর কিছু নয় বটে, কিন্তু যথেষ্ট কৌতূহলদীপক। এ ব্যাপারে তোমার মাথা খুব খেলে কি না, তাই তোমার সঙ্গে পরামর্শ করতে চাই। ঘটনাটা বলো। এই ভিড়ে নয়, আমার বাড়িতে চলো। মনে করো না কেবল ঘটনাটা বলবার জন্যই তোমাদের বাড়িতে টেনে নিয়ে যাচ্ছি। যৎসামান্য ঘটনা, তুচ্ছ চুরি, কোনো ছিচকে চোরের কীর্তি, কিন্তু তোমাদের সঙ্গ আমার ভালো লাগে, তাই একসঙ্গে বসে চাটা খেতে খেতে কিছুক্ষণ ধরে গল্প সল্প করতে চাই। আমার দিকে ফিরে জয়ন্ত বলল, কি হে মানিক, রাজি আছো? আমি বললুম, মন্দ কি, অন্তত খানিকটা সময় কাটানো যাবে তো। তপনদের সাজানো গোছানো বৃহৎ বৈঠকখানা। চা এলো, খাবার এলো। তপন বলল, আগে ঘটনাটা শোনো, তোমার মত বলো, তারপর অন্য গল্প স্বল্প।
দেখো, আমার প্রপিতামহ স্বর্গীয় তারাশঙ্কর চৌধুরী ছিলেন অত্যন্ত খেয়ালি মানুষ। কোন খেয়ালে জানি না তিনি গুটিকয় দেবদেবীর মূর্তি গড়িয়েছিলেন। বিষ্ণু, মহাদেব, কৃষ্ণ, রাধা, কালী, লক্ষ্মী আর সরস্বতী, এই 7টি মূর্তি। ওর মধ্যে লক্ষ্মীর মূর্তিটি সবচেয়ে বড়, লম্বায় 1 ফুট। অন্য অন্য মূর্তির কোনোটি 8 ইঞ্চি লম্বা, কোনোটি 6 ইঞ্চি লম্বা। মূর্তিগুলো বেশ ভারী। কি দিয়ে গড়া জানি না, বাবা বলতেন পিতলের মূর্তি, কিন্তু বাহির থেকে বোঝার উপায় ছিল না, কারণ প্রত্যেক মূর্তির আপাদ মস্তক ছিল রঙিন এনামেল দিয়ে ঢাকা। ঠাকুর ঘরের মধ্যে একটি গ্লাস কেসের ভেতরে মূর্তিগুলো সাজানো ছিল। আমার প্রপিতামহের আমল থেকেই আমার ঠাকুরদা কি বাবা ওই মূর্তিগুলো নিয়ে কিছুমাত্র মাথা ঘামায়নি। আমিও মাথা ঘামানোর দরকার মনে করিনি, কিন্তু সম্প্রতি এক ব্যক্তি তাদের নিয়ে রীতিমতো মাথা না ঘামিয়ে পারেননি। কে সে? কোনো অজ্ঞাত চোর? তাহলে মূর্তিগুলো চুরি গিয়েছে? হ্যাঁ। কবে? 3 দিন আগে। মূর্তিগুলো কি মূল্যবান? মূল্যবান হলে সেগুলিকে কাঁচের আধারে ওভাবে ঠাকুর ঘরে ফেলে রাখা হতো না। শিল্পের দিক দিয়ে কোনো মূল্য থাকতে পারে তো? মোটেই নয়, মোটেই নয়। অতি সাধারণ মূর্তি, শিল্পীরা তাদের দিকে ফিরেও তাকাবে না। কেবলমাত্র এনামেল করা মূর্তি, এটুকুই যা বিশেষত্ব। তবে সেজন্য কেউই তাদের খুব বেশি দাম দিয়ে কিনতে রাজি হবে না। কিন্তু মজার কথা কি জানো, আমার অতি খেয়ালি প্রপিতামহ তাদের উইলেও মূর্তিগুলির উল্লেখ করতে ভোলেননি। কিরকম? উইলে তিনি বলেছিলেন তার কোনো বুদ্ধিমান বংশধরের জন্য ওই মূর্তিগুলি আর সত্যনারায়ণের পুঁথিখানা রেখে গেলেন, যে এগুলির সদ্ব্যবহার করতে পারবে। মূর্তি আর পুঁথি যেন সযত্নে রক্ষা করা হয়। বটে বটে। এতক্ষণ পরে একটা চিত্তাকর্ষক কথা শুনলাম। সত্যনারায়ণের পুঁথি কি তপন? সেকালে হাতে লেখা একখানা পুরাতন পুঁথি। সত্যনারায়ণের পুজোর সময় পুঁথিখানি পাঠ করা হয়। আচ্ছা, পুঁথির কথা পরে হবে, আগে চুরির কথা বলো। পরশুদিন মামাতো বোনের বিয়ে ছিল। বাড়ির সবাইকে নিয়ে মামার বাড়িতে রাত কাটাতে হয়েছিল। কাল সকালে ফিরে এসে দেখি গ্লাস কেসের ভিতর থেকে মূর্তিগুলি অদৃশ্য হয়েছে। ঠাকুর ঘরের দরজা কি তালা বন্ধ থাকতো না? থাকতো বই কি। চোর অন্য কোনো চাবি দিয়ে তালাটা খুলে ফেলেছিল। মূর্তি ছাড়া আর কিছু চুরি যায়নি? না, এও এক আশ্চর্য কথা। ঠাকুর ঘরের লক্ষ্মীর হাঁড়ির ভিতর ছিল আকবরী মোহর, কিছু কিছু রূপোর বাসনকোসন, গৃহদেবতা রঘুনাথের রূপোর সিংহাসন, সোনার ছাতা, চূড়া, পৈতে আর খড়ম। চোর কিন্তু সেসব স্পর্শও করেনি। সে যেন খালি মূর্তিগুলো চুরি করবার জন্যই এখানে এসেছিল। পুলিশে খবর দিয়েছ? এই সামান্য চুরির মামলা নিয়ে পুলিশ হাঙ্গামা করতে ইচ্ছেই হচ্ছে না। কারুর ওপর তোমার সন্দেহ হয়? কাকে সন্দেহ করব? দাস, দাসী, পাচক, দারবান সকলেই বাবার আমলের পরীক্ষিত লোক। এতদিন পরে তাদের কারুর ওই তুচ্ছ মূর্তিগুলোর ওপর দৃষ্টি পড়বে কেন? তারা ছাড়া বাড়িতে থাকতেন শীতলবাবু। তার কর্তব্য 2 রকম, ছোট ছোট ছেলে মেয়েদের পড়ানো আর এটা ওটা সেটার তত্ত্বাবধান করা। 3 বছর কাজ করছেন, প্রায় আমাদের সংসারের একজনই হয়ে উঠেছেন। গরিব হলেও লেখাপড়া জানা নিরীহ সচ্চরিত্র ব্যক্তি, সকল রকম সন্দেহের অতীত। জয়ন্ত বললেন, তোমাদের ওই সত্যনারায়ণের পুঁথির কথা এইবার বলো। তোমার প্রপিতামহ ওই পুঁথিখানাকেও যখন সযত্নে রক্ষা করতে বলেছেন, তখন ওর মধ্যে নিশ্চয়ই কোনো বিশেষত্ব আছে। তপন বললেন, বিশেষত্ব? পুঁথির ভিতর আবার কি বিশেষত্ব থাকবে? বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে একটু ভেবে সে আবার বলল, না না, একটা বিশেষত্ব আছে বটে, কিন্তু তার সঙ্গে মূর্তি চুরির কোনো সম্পর্ক থাকতে পারে না। জয়ন্ত বলল, হয়তো কোনো সম্পর্ক নেই, তবু বিশেষত্বের কথাটা শুনে রাখা উচিত। তপন উঠে দাঁড়িয়ে বলল, পুঁথিখানা আমি এক্ষুনি নিয়ে আসছি, তুমি সচক্ষে দেখতে পারবে। তপন নিয়ে এলো পুঁথিখানা। জয়ন্ত তার পাতা উল্টাতে উল্টাতে বলল, খুব প্রাচীন পুঁথি বটে, কিন্তু তপন আর কোনো বিশেষত্ব তো দেখতে পাচ্ছি না।
পুঁথি যেখানে শেষ হয়েছে বিশেষত্বটা খুঁজে পাবে সেখানেই। যথাস্থানে দৃষ্টিপাত করে কিছুক্ষণ মৌন মুখে বসে রইল জয়ন্ত। আরও লক্ষ্য করলুম তার দু চক্ষে ফুটে উঠেছে জ্বলন্ত কৌতূহল। পুঁথি থেকে মুখ তুলে অবশেষে সে বলল, এখানে ভিন্ন হাতের একটু লেখা রয়েছে। তপন বলল, হ্যাঁ, হিজিবিজি হেয়ালি, কোন ভাষা কিছু বোঝার জো নেই। কৌতূহল জাগায়, কিন্তু কৌতূহল মেটায় না। বহু চেষ্টা করে শেষটা হার মেনেছি। তোমার বাবা, তোমার ঠাকুরদাদাও নিশ্চয়ই পুঁথির এই লেখা নিয়ে মাথা ঘামিয়েছিলেন। হ্যাঁ, তারাও কিছু বুঝতে পারেননি। তপন, বড়ই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, তোমার প্রপিতামহ যে বুদ্ধিমান বংশধরের জন্য এই পুঁথিখানি সযত্নে রক্ষা করার নির্দেশ দিয়ে গেছেন, তিনি এখনও তোমাদের পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেননি। কিঞ্চিৎ বিরক্ত স্বরে তপন বলল, তোমার কথার অর্থ বুঝলুম না। বেশ, বুঝিয়ে দিচ্ছি। জয়ন্ত উঠে পড়ে দেওয়ালে ঝোলানো প্রকাণ্ড একখানা দর্পণের সামনে গিয়ে দাঁড়ালো। তারপর পুঁথিখানা তুলে ধরে আয়নার ভেতর তার প্রতিবিম্ব দেখতে দেখতে একখণ্ড কাগজের ওপর কী সব লিখে যেতে লাগলো। তারপর ফিরে এসে কাগজখানা আমাদের সামনে টেবিলের ওপর ফেলে দিয়ে বলল, এইবারে পড়ে দেখো। সাগ্রহে ঝুঁকে পড়ে আমরা দুজনে এই কথাগুলো পাঠ করলুম। অভাবে স্বভাব নষ্ট করিবে না, সর্বদা দেবদেবীর মূর্তি স্মরণ করিবে। নিশ্চিত জানিও, তোমার অভাব লইয়া মাথা ঘামাইতে হইবে না, চিন্তা দূর করিবে। লক্ষ্মী ছাড়া হইলে জীবনে লক্ষ্মীর ঝাঁপি বিশেষ কাজে লাগে না। জগদীশ্বর কত রূপে দ্রষ্টব্য। তপন চমৎকৃত কণ্ঠে বলল, ওই হেয়ালির ভেতরে এই কথা ছিল? জয়ন্ত বললে, হ্যাঁ, কিন্তু যা তুমি হেয়ালি বলে ভ্রম করছো তা হচ্ছে আমাদের সরল মাতৃভাষাই, কেবল উল্টোভাবে সাজানো। উল্টোভাবে সাজানো মানে? এ হচ্ছে এক রকমের সাদাসিধে গুপ্তলিপি। ইংরেজিতে একে বলে লুকিং গ্লাস সিপার। পঞ্চদশ শতাব্দীতে ইতালির চিন্তাশীল চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি এই উপায়েই গুপ্তলিপি রচনা করে গিয়েছেন। আয়নার সামনে ধরলেই এরকম গুপ্তলিপি খুব সহজেই পাঠ করা যায়। তপন বললে, এত সহজে গুপ্তলিপি পাঠোদ্ধার করে তুমি যথেষ্ট বাহাদুরির পরিচয় দিলে বটে, কিন্তু এটা আমাদের কোন কাজে লাগবে? এ তো কতগুলি মামুলি উপদেশ মাত্র, সকলেই যা জানে। তার আবার গুপ্তলিপির কি প্রয়োজন? ঠিক বলেছ তপন, এরকম মামুলি উপদেশের জন্য গুপ্তলিপির প্রয়োজন হয় না। তার উপরে উপদেশগুলি কেমন যেন খাপছাড়া। আমার কি সন্দেহ হচ্ছে জানো, তোমার প্রপিতামহ এই গুপ্তলিপি রচনার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করেছিলেন। যেমন বেনারসের একরকম কৌটোর ভেতরেও আবার কৌটো থাকে, তেমনি এই গুপ্তলিপির প্রথম রহস্যের ভেতরে অন্য কোনো রহস্য আছে। তোমরা এখন দয়া করে বাইরে যাও, আমাকে কিছুক্ষণ একলা থাকতে দাও। একবার চেষ্টা করে দেখি গুপ্তলিপির আসল অর্থ আবিষ্কার করতে পারি কিনা। বৈঠকখানার পাশেই ছিল তপনদের লাইব্রেরি। তপন আমাকে সেই ঘরেই নিয়ে গেল। সাধারণত বাঙালিদের বাড়িতে এত বড় লাইব্রেরি চোখে পড়ে না। মস্ত ঘরের চারিদিকের দেওয়ালে আধখানা ঢেকে দাঁড়িয়ে আছে আলমারির পর আলমারি। ভেতরকার বইগুলোর নাম পড়তে পড়তে কেটে গেল খানিকক্ষণ। ফিরে বললুম, তপন, এখানে যতগুলো বইয়ের নাম পড়লুম সবই দেখছি পুরনো যুগের। তা তো হবেই, এ ঘরের 4 ভাগের 3 ভাগ কিতাব সংগ্রহ করে গিয়েছিলেন আমার প্রপিতামহ। বই কেনা আর বই পড়া ছিল তার এক অদ্ভুত খেয়াল। বই কেনা আর পড়াকে তুমি অদ্ভুত খেয়াল বলে মনে করো? জানো, আমরা পশুত্বের ধাপ থেকে মানুষের ধাপে উঠতে পেরেছি কেবলমাত্র জার্নালের দ্বারা। জানি যে কোনো বিষয়েই বাড়াবাড়িটাকে আমি ফ্যাড বলেই মনে করি না। যা আমাদের মনকে উন্নত করে, প্রশস্ত করে, তার বাড়াবাড়িও নিন্দনীয় নয়। দেখছি তোমার প্রপিতামহ একজন অত্যন্ত সুধী ব্যক্তি ছিলেন। হঠাৎ পাশের ঘর থেকে জয়ন্ত উত্তেজিত কণ্ঠে ডাক দিল, তপন, মানিক, শিগগির এ ঘরে এসো। আমরা বৈঠকখানায় ঢুকে দেখলুম জয়ন্ত একখণ্ড কাগজের দিকে তাকিয়ে স্থিরভাবে বসে আছে। তপন শুধল, ব্যাপার কি ভায়া?
গুপ্ত লিপির ভেতর থেকে কোনো নতুন অর্থ আবিষ্কার করতে পেরেছো নাকি? পেরেছি। তোমাদের বাড়ির যত অনর্থের মূলেই আছে এই অর্থ। অর্থটা শুনি। এখন নয়, অর্থটা ইঙ্গিতময়, শুনলেও ভালো করে বুঝতে পারবেন। অর্থটা প্রকাশ করবার আগে আমি একটা কথা জানতে চাই। কি কথা? সত্যনারায়ণের পুঁথির এই বিশেষত্ব নিয়ে তুমি আর কারোর সঙ্গে আলোচনা করেছো? আগে আগে করতুম বইকি, কিন্তু কেউই ওই হেঁয়ালি বুঝতে পারেনি। শেষে হতাশ হয়ে হাল ছেড়ে দিই। কেবল গত মাসে শীতলবাবুর কৌতূহল দেখে পুঁথিখানা তার হাতে দিয়েছিলুম বটে। তারপর শীতলবাবু পরদিন পুঁথিখানা ফিরিয়ে দিয়ে বললেন তিনিও কিছু বুঝতে পারেননি। শীতলবাবুকে একবার এখানে ডাকবে? তিনি বৈকালে দেশের জন্য বাজার হাট করতে বেরিয়ে গিয়েছেন। সন্ধ্যের আগে ফিরতে পারবেন না। দেশের জন্য বাজার হাট? হ্যাঁ, তার কোন আত্মীয়ের বিয়ে, তাই 1 সপ্তাহ ছুটি নিয়ে কাল তিনি দেশে যাচ্ছেন। কাল কখন? খুব ভোরের গাড়িতে। সূর্যোদয়ের আগেই তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। শীতলবাবু কি তোমার বাড়ির দোতলায় থাকেন? না, বাড়ির 1 তলায়, খিড়কির বাগানের সামনেই। জয়ন্ত প্রায় 5 মিনিট কাল স্তব্ধ হয়ে বসে রইল। তারপর বললে, তপন, আজ তোমার বাড়িতে আমাদের জন্য একটুখানি জায়গা হবে? তপন বিস্মিত কণ্ঠে বলল, তার মানে? আমি আর আমার বন্ধু মানিক আজ তোমাদের বাড়িতেই রাত্রিবাস করতে চাই। যদিও তোমার এই প্রস্তাবের কারণ বুঝতে পারছি না, তবু সানন্দে স্বাগত সম্ভাষণ করছি। কেবল রাত্রিবাস কেন, ডান হাতের ব্যাপারটাও আমার এখানেই সেরে নিও। আপত্তি নেই। আর একটা কথা, আমি আবার দক্ষিণ খোলা না হলে ঘুমোতে পারি না। নির্ভয় হও, আমার বাড়ির দক্ষিণ দিকে আছে বাগান আর পুকুর। এখানা সেকেলে বাড়ি কিনা, আমার শয়নগৃহও সেই দিকে। তোমরাও আমার সঙ্গে সেই ঘরেই শয়ন করবে। তপন যে গুরুতর আহার্যের ব্যবস্থা করেছিল, একটি মাত্র ডান হাতের সাহায্যে কোনো মানুষই তার সদ্ব্যবহার করতে পারবে না। খানিক পেটে পাঠিয়ে খানিক পাতে ফেলে আমরা উঠে পড়তে বাধ্য হলুম, তপনের ঘোরতর আপত্তি সত্ত্বেও। বাগানের দিকে দোতলার বারান্দায় খানিকক্ষণ পায়চারি করলুম 3 জনে। জ্যোৎস্নামালা রাত, বাগানের তাল, নারিকেল পাতায় পাতায় আলোর ফুলঝুরি, সরোবরে নৃত্যশীল জলে চন্দ্রকরের চকমকি, মৃদু পত্রমর্মর, বাতাসের ঠান্ডা দীর্ঘশ্বাস, ঝিল্লিদের ঘুম পাড়ানো ঝংকার। খানিকক্ষণ চলল গল্প। তারপরে ঘুমে আমার চোখ ভরে এলো। জয়ন্ত ঘন ঘন হাই তুলতে শুরু করেছে দেখে তপন বললে, চলো এবার শয্যায় গিয়ে আশ্রয় নেওয়া যাক। শুয়ে শুয়ে খানিকক্ষণ ভাবলুম, জয়ন্ত গুপ্তলিপির কি এমন গূঢ় অর্থ আবিষ্কার করেছে যে জন্য আজ এখানে তার রাত কাটাবার দরকার হলো। জিজ্ঞাসা করলেও এখন সে জবাব দেবে না জানি, তাই তাকে কিছু জিজ্ঞাসাও করিনি। সময়ে নিরতিশয় রহস্যময় হয়ে ওঠে জয়ন্ত। এই সব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়লুম নিজের অজ্ঞাতসারে। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কে আমাকে ধাক্কার পর ধাক্কা মারছে। ধর্মড়িয়ে উঠে বসে দেখি জয়ন্ত। তারপর সে ধাক্কা মেরে জাগিয়ে দিল তপনকেও। ঘড়িতে ঢং ঢং করে বাজলো রাত 2টো। তপন বিস্ময় বললে, এত রাতে এ কি ব্যাপার জয়ন্ত? কোনো কথা নয়, একেবারে 1 তলায় নেমে চলো। সিধে শীতলবাবুর ঘরে। সে কি, কেন? কথা নয়, কথা নয়, যা বলি শোনো। ঘর থেকে সবাই বেরিয়ে পড়ল। সিঁড়ি বেয়ে 1 তলায় নামলো। খানিক এগিয়ে একটা দরজার সামনে দাঁড়িয়ে পড়ে তপন বলল, এই শীতলবাবুর ঘর। দরজার ফাঁক দিয়ে বেরিয়ে আসছিল আলোর রেখা। জয়ন্ত বললে, তপন, শীতলবাবুকে ডাকো। তপন ডাকলে, শীতলবাবু, শীতলবাবু। ঘরে আলো নিভে গেল, কোনো সাড়া নেই। তপন আবার ডাকলে, শীতলবাবু। ঘরের আলো নেভালেন কেন? আমার ডাকে সাড়া দিচ্ছেন না কেন? এবার ঘরের ভেতর থেকে সাড়া এলো, কে? আমি তপন, দরজা খুলুন। দরজা খুলে একটি লোক বাইরে বেরিয়ে এসে বলল, এত রাতে ব্যাপার কি? কোনো বিপদ আপদ হয়েছে নাকি? ইতিমধ্যে জয়ন্ত হাতের টর্চ জেলে ঘরের ভেতর ঢুকে পড়ে সুইচ টিপে আলো জ্বেলে দিয়েছে। শীতলবাবুও ঘরে ঢুকে ক্রুদ্ধ স্বরে বলে উঠল, কে আপনি? আমার ঘরে আপনার কি দরকার? তপন বললে, চুপ করুন শীতলবাবু,
উনি আমার বন্ধু, শীতলবাবু বললেন। কিন্তু আপনার বন্ধু এত রাতে আমার ঘরে ঢুকে কি করতে চান? জয়ন্ত বললে, আমি দেখতে চাই একটা ভিজে পোটলা আপনি ঘরের ভেতরে কোথায় লুকিয়ে রেখেছেন। পোটলা? কিসের পোটলা? কিন্তু জয়ন্ত আর তার কথার জবাব না দিয়ে নিজের মনেই বলল, এই তো ঘরের মেঝে রয়েছে জলের দাগ, এই তো একটা জলে ভেজা ভেজা জিনিস টেনে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, টেনে নিয়ে যাওয়া হয়েছে একেবারে চৌকির তলায়। বলতে বলতে সে মেঝের ওপর উপুর হয়ে শুয়ে পড়ে বুকে হেঁটে প্রবেশ করলে চৌকির তলদেশে, এবং সেইভাবেই আবার যখন বাইরে বেরিয়ে এলো তখন দেখা গেল সে টানতে টানতে নিয়ে আসছে একটা চটের থলি। তারপর সে থলির ভেতর হাত চালিয়ে একে একে বার করলো রাধা, কৃষ্ণ, বিষ্ণু, লক্ষ্মী, কালী, মহাদেব ও সরস্বতী, এই 7টি দেবদেবীর এনামেল করা মূর্তি। তপন নির্বাক, বিষম বিস্ময়ে, শীতলবাবুও নির্বাক, দারুণ আতঙ্কে। হঠাৎ বিষ্ণু মূর্তিটি তুলে ধরে জয়ন্ত বললে, আরে এ কি? বিষ্ণু ঠাকুরের ডান পায়ের ওপর থেকে একখানা এনামেলের আবরণ তুলে ফেলল কে? বুঝেছি, এ হচ্ছে সুচতুর শীতলবাবুর কাজ। উনি সন্দেহ করেছিলেন এনামেলের পাতলা আবরণ কেবল বোকাদের চোখ ঠকাবার জন্য, কিন্তু তলায় আছে কোনো মহার্ঘ ধাতু। তপন, দেখতে পাচ্ছ কি বিষ্ণু মূর্তিটির পা কি দিয়ে গড়া? সোনা? খালি পা কেন, সমস্ত মূর্তিটাই সোনা দিয়ে গড়া। বলো কি জয়ন্ত? হ্যাঁ, কেবল বিষ্ণু মূর্তি নয়, আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেক দেবদেবীর মূর্তি নিরেট সোনা দিয়ে তৈরি। আন্দাজে মনে হচ্ছে এ মূর্তিগুলির মোট ওজন 1 মণের কম নয়। আমি তো স্তম্ভিত। জয়ন্ত লক্ষ্মীদেবীর সবচেয়ে বড় মূর্তিটি তুলে নিয়ে বলল, তপন, এইবার আমি তোমাকে অধিকতর অতিভূত করতে চাই। দেখছি লক্ষ্মীদেবীর দেহের তুলনায় ঝাঁপিটি অতিরিক্ত বড়। ঝাঁপির ভিতরটা ফাঁপা, কিন্তু ঝাঁপির ঢাকনাটা ভেঙে খুলে ফেলল কে? নিশ্চয়ই শীতলবাবুর কীর্তি। শীতলবাবু, ঝাঁপির ভিতরে কি ছিল? শীতলবাবু শুষ্ক স্বরে বললে, আমি জানি না। আহা, জানেন বই কি, ঝাঁপির ভিতরে যা ছিল এখনই আমাকে ফেরত দিয়ে দিন। ঝাঁপির ভিতর কিছুই ছিল না। এখনো মিথ্যে কথা? তপন, তাহলে আর দয়া নয়, তুমি এখনই থানায় ফোন করে দাও, পুলিশ এসে শেষ ব্যবস্থা করুক। পুলিশের নামেই শীতলবাবু ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললেন, আমাকে ধরিয়ে দেবেন না, আমাকে ধরিয়ে দেবেন না। তাহলে ঝাঁপির ভেতর কি ছিল বলে দিন। শীতলবাবু বিনা বাক্য ব্যয়ে জামার পকেটের ভেতর থেকে একটা ছোট্ট কাগজের মোড়ক বার করে জয়ন্তের হাতে সমর্পণ করল। জয়ন্ত আগে মোড়কটা খুলে তার ভেতরে দৃষ্টি নিক্ষেপ করে মুখ টিপে একটুখানি হাসলে। তারপর বললে, তপন, শীতলবাবুর মস্তিষ্ক যে তোমার চেয়ে শক্তিশালী সেটা তিনি প্রমাণ করেছেন, কিন্তু অপরাধী হিসেবে তিনি একেবারে শিশুর মতো কচি এবং কাঁচা। তিনি যদি এত তাড়াতাড়ি বামাল নিয়ে এখান থেকে সরে পড়বার চেষ্টা না করতেন তাহলে আমরা কিছুতেই ওর নাগাল পেতুম না। যাক, ও কথা। এটা হচ্ছে শীতলবাবুর প্রথম অপরাধ, আর উনি এই অপরাধটা করেছেন বলেই তুমি হলে সব দিক দিয়েই আশাতীত রূপে লাভবান। কারণ উনি অপরাধটা না করলে তুমিও আমাকে ডাকতে না, আর তাহলে তোমাদের এই দেবদেবীর মূর্তিগুলো এনামেলের চাদরে গা ঢাকা দিয়ে ওই কাঁচের আধারেই শোভাবর্ধন করত। এ জীবনে তুমি আর তাদের আসল চেহারা দেখতে পেতে না। এখন প্রশ্ন হচ্ছে, তুমি ওকে ক্ষমা করবে না পুলিশের হাতে সমর্পণ করবে? তপন বললে, আমি ওকে ক্ষমা করব না, পুলিশেও দেব না। শীতলবাবু বিশ্বাসন্তা, উনি যেন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বিদায় হয়ে যান। শীতলবাবুর অধিকাংশ মোটঘাট বাধাই ছিল। সে আর দ্বিরুক্তি না করে বাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে ঘরের ভেতর থেকে বেরিয়ে গেল। আমি জিজ্ঞেস করলুম, জয়ন্ত, ওই মোড়কটার ভেতর কি আছে? জয়ন্ত হাসি মুখে মোড়কটা আমার সামনে খুলে ধরে বলল, 7 রাজার ধন 1 মানিক, প্রকাণ্ড এক হীরকখণ্ড। অত বড় হীরে আমি কখনো চোখে দেখিনি। তপনের বোধহয় মাথা ঘুরে গেল। সে একটু অস্ফুট শব্দ উচ্চারণ করে ধপাস করে চৌকির ওপর বসে পড়ল। জয়ন্ত বললে, আমি কেন শীতলবাবুর ওপর সন্দেহ করেছিলাম এখন সেই কথাই শোনো। এনামেল করা মূর্তিগুলো যে অত্যন্ত মূল্যবান আর সত্যনারায়ণের পুঁথিখানা যে অতিশয় দরকারি, এতদিন কেন যে তোমাদের এমন সন্দেহ হয়নি সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না।
গুপ্ত লিপির রহস্য তোমরা জানতে না বটে, কিন্তু এটা তো সকলেই জানতে যে তোমাদের প্রপিতামহ উইলে স্পষ্ট ভাষায় বলে গেছেন যে ওই মূর্তিগুলোর আর পুঁথির সদ্ব্যবহার করতে পারবে সে তার নাম কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। হয়তো অভাবে পড়নি বলেই তোমরা ও কথাগুলোর ওপর বেশি ঝোঁক দাওনি, হয়তো অভাবে পড়লেই তোমাদের মাথা খুলে যেত। আমি গুপ্ত লিপির পাঠোদ্ধার করবার আগেই ওই কথাগুলো শুনেই নিশ্চিতভাবে ধরে নিয়েছিলুম দেবদেবীর মূর্তিগুলো মহামূল্যবান। অবশ্য গুপ্ত লিপি পড়বার পর ও সম্বন্ধে আমার আর কোনো সন্দেহই থাকেনি। বাড়ির লোকই যে চুরি করেছে এটা বুঝতেও আমার আর বিলম্ব হয়নি। ঠাকুর ঘরে তালার নতুন একটা চাবি করবার সুযোগ হয় এই বাড়ির লোকেরই। বাইরের চোর মূর্তি রহস্য জানতো না, অতএব কেবল মূর্তিগুলি চুরি করে সে সরে পড়তো না। ঘটনার দিন রাত্রে বাড়িতে ছিল দাসদাসী, পাচক আর দারবানরা। নিশ্চয়ই তাদের কেউ চুরি করেনি, কারণ তাহলে সে ঠাকুর ঘরে সোনার উপর জিনিসগুলোও ফেলে যেত না। বাড়ির ভেতরে তাদের কথা বাদ দিলে বাকি থাকে কেবল শীতলবাবু। আমার যুক্তি বললে সেই চোর, কিন্তু কেন সে বেছে বেছে মূর্তিগুলোই চুরি করলে? আমার মতো সেও কি ভিতরের রহস্য আবিষ্কার করার সুযোগ পেয়েছিল? তপনকে জিজ্ঞেস করে জানলুম পেয়েছিল। মাসখানেক আগে সে হস্তগত করেছিল পুঁথিখানা। খুব সম্ভবত আমার মতো তাড়াতাড়ি সে গুপ্তলিপির পাঠোদ্ধার করতে পারেনি। সেই চেষ্টাতেই তার কিছুদিন কেটে যায়। তারপর নতুন চাবি গড়িয়ে চুরি করে সে প্রথম সুযোগেই। কিন্তু চোরাই মাল রাখলে কোথায়? অত রাতে মূর্তিগুলো নিয়ে নিশ্চয়ই সে বাড়ির বাইরে যেতে সাহস করেনি, কেউ না কেউ তাকে দেখে ফেলতে পারে। আর বাইরেই বা সে যাবে কোথায়? তার বাসা যখন এই বাড়িতেই, কিন্তু চোরাই মাল সে নিজের ঘরে রাখতেও ভরসা করবে না। পুলিশে খবর দিলে পুলিশ এসে তার ঘরখানা তল্লাশ করতে পারে। অতএব চোরাই মাল সে এমন কোনো জায়গায় লুকিয়ে রেখেছে যা তার ঘরের বাইরে কিন্তু বাড়ির বাইরে নয়। কিন্তু সে জায়গাটা কোথায়? তার ঘরের পাশেই আছে বাগান আর পুকুর। বাগানে মাটি খুঁড়ে বা পুকুরে জলের তলায় ডুবিয়ে মূর্তিগুলোকে রাখা যেতে পারে। শীতলবাবু বুদ্ধিমান, কিন্তু কাঁচা অপরাধী। ধরা পড়বার ভয়ে দুদিন যেতে না যেতেই স্থির করলো কোনো ওজোরে ছুটি নিয়ে দেশে চলে যাবে। আমি তৎক্ষণাৎ আমার পথ দেখতে পেলুম। সে দেশে যাবে কাল সকালে, আর যাবার সময় বহুমূল্য মূর্তিগুলো নিশ্চয়ই এখানে ফেলে রেখে যাবে না। আজ রাতে সেগুলো গুপ্ত স্থান থেকে উদ্ধার করবার চেষ্টা করবে। সুতরাং আজ এখানে রাত্রিবাস করবার জন্য আমি তপনের কাছ থেকে চাইলুম একখানা দক্ষিণ খোলা ঘর, কারণ এ বাড়ির দক্ষিণে যে বাগান আছে সেটা আমার অজানা ছিল না। আমি ঘুমাবার ভান করে তোমাদের সঙ্গেই শুয়েছিলুম। তারপর তোমাদের নাশা গর্জন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই উঠে পড়ে দক্ষিণের বারান্দায় গিয়ে দাঁড়ালুম। যা দেখবার আশা করেছিলুম রাত 1:45 সময় দেখতে পেলুম ঠিক সেই দৃশ্যই। সন্তর্পণে বাগানে এসে দাঁড়ালো শীতলবাবু। তারপর পুকুর পাড়ে গেল। জলের ভেতর থেকে দড়ি টেনে তুললে পোটলার মতো কি একটা জিনিস। তারপরের কথা আর বলার দরকার নেই। আমি বললুম, কিন্তু এখনো আমরা আসল কথা শুনতে পেলুম না। জয়ন্ত বলল, কি কথা শুনতে চাও? গুপ্ত লিপির ভেতর থেকে তুমি দ্বিতীয় কি অর্থ আবিষ্কার করেছো? কেবল আমিই নই, শীতলবাবুও আবিষ্কার করেছে। অর্থটা কি? জয়ন্ত আমাদের সামনে একখণ্ড কাগজ খুলে ধরল। তার উপরে লেখা ছিল গুপ্ত লিপির সেই উপদেশগুলো, অভাবে স্বভাব নষ্ট করিবে না প্রভৃতি। তারপর সে বলল, তপনের প্রপিতামহ সাবধানতার উপরে সাবধানতা অবলম্বন করেছিলেন। যদি কেহ লুকিং গ্লাস সিপার এর গুপ্ত কথা ধরতেও পারে, তাহলে সে আসল গূঢ় অর্থ বুঝতে পারবে না, কথাগুলোকে উপদেশ বলেই গ্রহণ করবে। কিন্তু ভালো করে উপদেশের শব্দগুলোকে লক্ষ্য করো। মোট লাইন আছে 6টি। প্রত্যেক লাইন থেকে যদি কোনো প্রথম আর শেষ শব্দ নিয়ে পরে পরে সাজিয়ে যাও, তাহলে পাওয়া যাবে এই কথাগুলো: অভাবে দেবদেবীর মূর্তি তোমার অভাব দূর করিবে, লক্ষ্মীর ঝাঁপি বিশেষ রূপে দ্রষ্টব্য। দেখছো, এখানেও সাবধানতা। স্পষ্ট করে কিছু বলে যায়নি, কেবল ইঙ্গিত, কিন্তু বুদ্ধিমানের পক্ষে ওই ইঙ্গিতই যথেষ্ট। আমি বললুম, তাহলে উপন্যাসের মরালটা দাঁড়ালো কি? জয়ন্ত হেসে বললে, মনীষা থাকলেও বুদ্ধিমান ব্যক্তি
যদি অসৎ পথে যায় তবে শেষ পর্যন্ত তাকে ঠকতে হয়, যেমন শীতলবাবু। আর মনীষা না থাকলে সৎ পথে নির্বোধকেও লাভবান করে, যেমন তপন। তপন সহাস্য বদনে বলল, যতই আজ বাক্য বাগুড়ি বিস্তার করো, কিছুই আমি গ্রাহ্য করব না। আমার সোনার দেবদেবীদের শত শত প্রণাম করে এক্ষুনি দুর্ভেদ্য লোহার সিন্ধুকে তুলে রাখব। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট।